রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বোঝা। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। সত্যেন্দ্রর এবার কলিকাতায় বিবাহ হইল। শুভ দৃষ্টির সময় সত্যেন্দ্র দেখিল মুখখানি বড় সুন্দর, হোক সুন্দর। সে তথাপি ভাবিল তাহার মাথায় একটা বোঝা চাপিল। বিবাহের পর 2 বৎসর নলিনী পিতৃগৃহে রহিল। 3য় বৎসরে সে শ্বশুর ভবনে আসিয়াছে। গৃহিণী নতুন বধূর চাঁদপানা মুখ দেখিয়া আবার সরলাকে ভুলিবার চেষ্টা করিলেন, আবার সংসার পাতিবার চেষ্টা করিলেন। রাত্রে যখন 2 জনে পাশাপাশি শুইয়া থাকে, তখন কেহই কাহার সহিত কথা কহে না। নলিনী ভাবে, কেন এত অযত্ন? সত্য ভাবে, এই কোথাকার কে যে আমার সরল জায়গায় শুইয়া থাকে। নতুন বধূ লজ্জায় স্বামীর সহিত কথা কহিতে পারে না। সত্যেন্দ্র ভাবে, কথা কহে না ভালোই। একদিন রাত্রে সত্যেন্দ্র ঘুম ভাঙিয়া যাইলে সে দেখিল শয্যায় কেহ নাই। ভালো করিয়া চাইয়া দেখিল কে একজন জানলায় বসিয়া আছে। জানলা খোলা। খোলা পথে জ্যোৎস্নালোক প্রবেশ করিয়াছে। সেই আলোকে সত্যেন্দ্র নলিনীর মুখের কিয়দংশ দেখিতে পাইল। ঘুমের ঘোরে জ্যোৎস্নার আলোকে মুখখানি বড় সুন্দর দেখাইল। কান পাতিয়া সে শুনিল নলিনী কাঁদিতেছে। সত্য ডাকিল, নলিনী। নলিনী চমকিয়া উঠিল। স্বামী আহ্বান করিয়াছেন। অন্য মেয়ে কি করিত জানি না, কিন্তু নলিনী ধীরে ধীরে আসিয়া নিকটে বসিল। সত্যেন্দ্র বলিল, কাঁদছ কেন, কাঁদছ কেন? অশ্রুবেগ দ্বিগুণ মাত্রায় বহিতে লাগিল। তাহার 16 বৎসর বয়সে স্বামীর এই আদরের কথা। অনেকক্ষণ চাপিয়া চাপিয়া কাঁদিয়া চোখ মুছিয়া ধীরে ধীরে সে বলিল, তুমি আমাকে দেখতে পারো না কেন? কি জানি কেন সত্যর বড় কান্না আসিতেছিল। তাহা রোধ করিয়া সে বলিল, দেখতে পারি না তোমাকে কে বললে? তবে যত্ন করতে পারি না। নলিনী নিরুত্তরে সকল কথা শুনিতে লাগিল। সত্যেন্দ্র কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল, ভেবেছিলাম এ কথা কাকেও বলবো না, কিন্তু না বলেও কোনো লাভ নেই। তোমাকে কিছু গোপন করব না, সকল কথা খুলে বললে বুঝতে। আমি এমন কেন? আমি এখনো সরলাকে, আমার পূর্বস্ত্রীকে ভুলতে পারিনি। ভুলবো এমন ভরসাও করি না, ইচ্ছাও করি না। তুমি হতভাগ্যের হাতে পড়েছ। তোমাকে কখনো সুখী করতে পারবো এ আশা মনে হয় না। নিজের ইচ্ছায় তোমাকে বিবাহ করিনি, নিজের ইচ্ছায় তোমাকে ভালোবাসতেও পারবো না। গভীর নিশীথে 2 জনে অনেকক্ষণ এইভাবেই বসিয়া রহিল। সত্যেন্দ্র বুঝিতে পারিল নলিনী কাঁদিতেছে। সে কাঁদিয়াছিল কি? একে একে সরলার কথা মনে পড়িতে লাগিল। ধীরে ধীরে সেই মুখখানি হৃদয়ে জাগিয়া উঠিল। সেই নিতেছ মনে পড়িল। অনাহুত অশ্রু সত্যেন্দ্র নয়ন রোধ করিল। তাহার পর গণ্ড বাইয়া ধীরে ধীরে ঝরিয়া পড়িল। চক্ষু মুছিয়া সত্যেন্দ্র ধীরে ধীরে নলিনীর হাত দুটি আপনার হাতে লইয়া বলিল, কেঁদো না নলিনী, আমার হাত কি? নিশিদিন অন্তরে আমি কি যন্ত্রণায় যে ভোগ করি তা কেউ জানে না। মনে বড় কষ্ট। এই কষ্ট যদি কখনো যায়, তাহলে হয়তো তোমাকে ভালোবাসতে পারবো, হয়তো তোমাকে আবার যত্ন করতে পারবো। এই বিষাদপূর্ণ স্নেহমাখা কথার মূল্য কয়জন বোঝে? নলিনী বড় বুদ্ধিমতী। সে স্বামীর কষ্ট বুঝিল। স্বামী তাহাকে ভালোবাসে না, এ কথা সে তাহার মুখে শুনিল। তথাপি তাহার অভিমান হইল না। বোকা মেয়ে, 16 বৎসরে যদি অভিমান করিবি না, তবে করিবি কবে? কিন্তু নলিনী ভাবিল, অভিমান আগে না স্বামী আগে। সেই দিন হইতে কি করিলে স্বামীর কষ্ট যায়, ইহাই তাহার একমাত্র চিন্তার বিষয় হইল। কি করিলে স্বামী সতীনকে ভুলিতে পারে, এ কথা সে একবারও ভাবিল না। ব্যথার যদি কেহ ব্যথী হয়, কষ্টতে যদি কেউ সহানুভূতি প্রকাশ করে, দুঃখের কথা যদি কেউ আগ্রহ করিয়া শ্রবণ করে, তা হইলে বোধহয় তাহার ন্যায় বন্ধু এ জগতে আর নাই। ইহার পর সত্যেন্দ্র নলিনীকে প্রায় পূর্বের কথা জানাইত।
কত নিশা দুজনের সে একই কথায় অবসান হইত। সত্যেন্দ্র যে কেবল বলিত তাহা নহে, নলিনী আগ্রহের সহিত স্বামীর পূর্ব ভালোবাসার কথা শুনিতে ভালোবাসিত। 2 বৎসর গত হইয়াছে। নলিনীর বয়স এখন 18 বৎসর। তাহার আর পূর্বের মতো কষ্ট নাই। স্বামী এখন তাহাকে অযত্ন করেন না। স্বামীর ভালোবাসা জোর করিয়া সে লইয়াছে। যে জোর করিয়া কিছু লইতে জানে সে তাহা রাখিতেও জানে। তাহার এখন আর কোনো কষ্টই নাই। সত্যেন্দ্রনাথ এখন পাবনার ডেপুটি ম্যাজিস্ট্রেট। স্ত্রীর যত্নে, স্ত্রীর ঐকান্তিক ভালোবাসায় তাহার অনেক পরিবর্তন হইয়াছে। কাছারির কর্মের অবকাশে সে এখন নলিনীর সহিত গল্প করে, উপহাস করে, গান বাজনা করিয়া আমোদ পায়। এক কথায় সত্যেন্দ্র অনেকটা মানুষ হইয়াছে। মানুষ যেটা পায় না সেটাই তাহার অত্যন্ত প্রিয় সামগ্রী হইয়া দাঁড়ায়। মনুষ্য চরিত্রই এমনই। তুমি অশান্তিতে আছো, শান্তি খুঁজিয়া বেড়াও। আমি শান্তি ভোগ করিতেছি, তবু কোথা হইতে যেন অশান্তিকে টানিয়া বাহির করি। ছল ধরা যেন মানুষের স্বভাব সিদ্ধ ভাব। যে মাছটা পলাইয়া যায় সেইটাই কি ছাই বড় হয়? সত্যেন্দ্রনাথও মানুষ। মানুষের স্বভাব কোথায় যাইবে? এত ভালোবাসা, যত্ন ও শান্তির মধ্যে তাহার হৃদয়ে মাঝে মাঝে বিদ্যুতের মতো অশান্তি জাগিয়া ওঠে। নিমিষের মধ্যে মনের মাঝে বৈদ্যুতিক ক্রিয়ার মতো যে বিপ্লব বাঁধিয়া যায়, তাহা সামলাইয়া লইতে নলিনীর অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। মাঝে মাঝে তাহার মনে হয় বুঝি আর সে সামলাইতে পারিবে না। এতদিনের চেষ্টা, যত্ন, অধ্যাবসায় সমস্তই বুঝি বিফল হইয়া যাইবে। নলিনীর এতটুকু ত্রুটি দেখিলে সত্যেন্দ্র ভাবে, সরলা থাকিলে বোধহয় এমনটি হইত না। হইত কিনা ভগবান জানেন। হয়তো হইত না, হয়তো ইহা অপেক্ষা চতুর্গুণ হইত। কিন্তু তাহাতে কি? সে মৎস্য যে পালাইয়া গিয়াছে, সত্যেন্দ্র এখনো সরলাকে ভুলিতে পারে নাই। কাছারি হইতে আসিয়া যদি নলিনীকে সে না দেখিতে পায়, অমনি মনে করে কিসে আর কিসে। নলিনী বড় বুদ্ধিমতী। সে সর্বদা স্বামীর নিকটে থাকে, কারণ সে জানিত এখনো তিনি সরলাকে ভোলেন নাই। একেবারে ভুলিয়া যান এই ইচ্ছা নলিনীর কখনো মনে হয় নাই। তবে অনর্থক মনে কষ্ট পাইয়া এই জন্য সে সর্বদা কাছে থাকিত, যত্ন করিত। না ভুলুন, কিন্তু তাহাকে তো অযত্ন করেন না, ইহাই নলিনীর ঢের। গোপীকান্ত রায় পাবনার একজন সম্ভ্রান্ত উকিল। কলিকাতায় তাহার বাটি নলিনীদের বাটির কাছে। কি একটা সম্বন্ধ থাকায় নলিনী তাহাকে কাকা বলিয়া ডাকে। রায় খুড়িমা প্রায় প্রত্যহই সত্যেন্দ্রর বাটি বেড়াইতে আসেন। গোপীবাবুও প্রায় আসেন। গ্রাম সম্পর্কে খুড়শ্বশুরকে সত্যেন্দ্রনাথ অতিশয় মান্য করে। সত্যেন্দ্রর বাসা তাহার বাটি হইতে দূরে হইলেও উভয় পরিবারে বেশ মেলামেশি হইয়া গিয়াছে। নলিনীও মধ্যে মধ্যে কাকার বাড়ি বেড়াইতে যায়, কারণ একে কাকার বাড়ি। তাহাতে গোপীবাবুর কন্যা হেমার সহিত তাহার বড় ভাব। বাল্যকালের সখী, কেহ কাহাকেও ছাড়িতে চাহে না। সেই দিন তখন 12টা বাজিয়া গিয়াছে। সত্যেন্দ্র কাছারি চলিয়া গিয়াছে। কোনো কর্ম নাই দেখিয়া নলিনী ছবি আঁকিতে বসিল, কিন্তু তৎক্ষণাৎ গড়গড় করিয়া একখানা গাড়ি ডেপুটি বাবুর বাড়ির সম্মুখে আসিয়া লাগিল। কে আসিল? হেম বুঝি? আর ভাবিতে হইল না। বিষম কোলাহল করিতে করিতে হেমাঙ্গিনী আসিয়া উপস্থিত হইল। হেমা আসিয়া একেবারে নলিনীর চুল ধরিয়া কহিল, আর লেখাপড়ায় দরকার নেই, ওঠ, আমাদের বাড়ি চল, কাল দাদার বউ এসেছে। নলিনী কহিল, বউ এসেছে? সঙ্গে আনলে না কেন? হেম কহিল, তা কি হয়? নতুন এসেছে, হঠাৎ তোর এখানে আসবে কেন? নলিনী কহিল, আমিই তবে যাব কেন? হেমাঙ্গিনী হাসিয়া বলিল, তোর ঘাড় যাবে, এই আমি টেনে নিয়ে যাচ্ছি। চুল ধরিয়া টানিয়া লইয়া যাইলে নলিনী কেন, অনেককেই যাইতে হইত। নলিনীকেও যাইতে হইল। যাইতে নলিনীর বিশেষ আপত্তি ছিল, কারণ তাহাদের বাটি যাইলে ফিরিয়া আসিতে বিলম্ব হইত। 2-1 দিন নলিনীর বাটি ফিরিবার পূর্বেই সত্যেন্দ্রনাথ কাছারি হইতে ফিরিয়াছিলেন। সেরূপ অবস্থায় সত্যেন্দ্রর বড় অসুবিধা হইত। তিনি কিছু মনে করেন আর নাই করেন,
নলিনীর বড় লজ্জা করিত, কারণ সে জানিত কাছারি হইতে ফিরিয়া আসিয়া তাহার হাতের বাতাস না খাইলে স্বামীর করম ছুটিত না। বিধাতার ইচ্ছা, বহু চেষ্টায় আজও নলিনী 7টার পূর্বে ফিরিতে পারিল না। আসিয়া সে দেখিল সত্যেন্দ্র সংবাদপত্র পাঠ করিতেছে, তখনও কিছু আহার করে নাই। খাওয়াইবার ভার নলিনী আপন হস্তেই রাখিয়াছিল। কাছে আসিলে সত্যেন্দ্র হাসিল, কিন্তু সে হাসি নলিনীর ভালো বোধ হইল না। সে অন্তরে শিহরিয়া উঠিল। আসন পাতিয়া নলিনী জল খাবার খাওয়াইতে চেষ্টা করিল, কিন্তু সত্যেন্দ্র কিছু স্পর্শ করিল না। ক্ষুধা একেবারেই নাই। বহু সাধ্য সাধনাতেও সে কিছু খাইল না। নলিনী বুঝিল এ অভিমান কেন। আজ হেমাঙ্গিনী শ্বশুর বাড়ি যাইবে। তাহার স্বামী উপেন্দ্রবাবু তাহাকে লইতে আসিয়াছেন। নলিনী বহু দিবস হেমার সহিত দেখা করিতে যায় নাই, তাই আজ হেমা অনেক দুঃখ করিয়া তাহাকে যাইতে লিখিয়াছে। নলিনী প্রতিজ্ঞা করিয়াছিল স্বামীর অনুমতি বিনা সে আর কোথাও যাইবে না, কিন্তু আজ সে প্রতিজ্ঞা রক্ষা করিতে গেলে প্রিয় সখীর সহিত আর দেখা হয় না। নলিনী বড় বিপদে পড়িল। হেমা লিখিয়াছে তাহারা 3টার ট্রেনে রওনা হইবে। তাহা হইলে স্বামীর অনুমতি লওয়া কি করিয়া হয়। বহু কুতর্কের পর নলিনী যাওয়াই স্থির করিল। যাইবার সময় দাসীকে সে বলিয়া দিল যেন ঠিক 3টার সময় রায়দের বাড়িতে গাড়ি পাঠানো হয়। গাড়ি পাঠানো হইয়াছিল, কিন্তু হেমা 3টার ট্রেনে যাওয়া হইল না। সুতরাং সে নলিনীকে কিছুতেই ছাড়িয়া দিল না। অনেক জিদ করিয়াও সে হেমার হাত এড়াইতে পারাইল না। হেমা আজ অনেক দিনের জন্য চলিয়া যাইতেছে। কতকাল আর দেখা হইবে না, সহজে সে ছাড়িয়া দেয়। বাটি ফিরিতে বিলম্ব হইলে স্বামী রাগ করিবেন, এ কথা বলিতে নলিনীর লজ্জা হইতেছিল। সহজে এ কথা কে বলিতে চাহে? এই হীনতা কে স্বীকার করে, বিশেষ এই বয়সে? অবশেষে সে কথাও সে বলিল, কিন্তু হেমা তাহা বিশ্বাস করিল না। সে হাসিয়া বলিল, বোকা বুঝিও না, রাগারাগির ব্যাপার আমি ঢের বুঝি। উপেনবাবু অনেক রাগ করতে জানেন। কথাটা হেমা হাসিয়া উড়াইয়া দিল, কিন্তু নলিনী মর্মে পীড়া পাইল। সকলের স্বামী কি এক ছাঁচে গড়া? সকলেই কি উপেনবাবুর মতো? নলিনী যখন ফিরিয়া আসিল তখন রাত্রি 10টা বাজিয়া গিয়াছে। আসিয়া সে শুনিল বাবু বাইরে শয়ন করিয়াছেন। মাতঙ্গিনী ওরফে মাতু নলিনীর বাপের বাড়ির ঝি, সে নলিনীর সহিত আসিয়াছিল। অনেক দিনের লোক, বিশেষ সে নলিনীকে অত্যন্ত স্নেহ করিত। তাই সে নলিনীকে আজ বিলক্ষণ 10 কথা জানাইয়া দিল। বাটির মধ্যে সেই কেবল জানিত সত্যবাবু বিলক্ষণ রাগ করিয়াই বাইরে শয্যা রচনা করিয়া আদেশ দিয়াছিলেন। গভীর রাত্রে যখন শয্যায় শয়ন করিয়া চক্ষু মুদ্রিত করিয়া সত্যেন্দ্রনাথ পূর্বস্মৃতি জাগাইয়া তুলিবার চেষ্টা করিতেছিল, যখন সেই বহুদিনগত প্রফুল্ল কমল সদৃশ সরলার মুখের সহিত নলিনীর মুখের ঈশ্বর সাদৃশ্য আছে কিনা বিবেচনা করিতেছিল, যখন সরলার ভালোবাসার নিকট নলিনীর ভালোবাসা সাগরের নিকট গোষ্পদের জল ধারণা করিবার জন্য মনের মধ্যে বিষম ঝটিকার উৎপত্তি করিতেছিল, তখন ধীরে ধীরে দ্বার খুলিয়া নলিনী সে গৃহে প্রবেশ করিল। সত্যেন্দ্র চাহিয়া দেখিল নলিনী। নলিনী আসিয়া সত্যেন্দ্রর পদতলে বসিল। সত্যেন্দ্র চক্ষু মুদ্রিত করিল। বহুক্ষণ এইভাবে কাটিয়া গেল দেখিয়া সত্যেন্দ্রনাথ বিরক্ত হইল। পার্শ্ব পরিবর্তন করিয়া পুরুষভাবে স্পষ্ট স্বরে কহিল, তুমি এখানে কেন? নলিনী কাঁদিতেছিল, কথা কহিতে পারিল না। কান্না দেখিয়া ডেপুটি বাবু আর একটু ক্রুদ্ধভাবে বলিল, রাত হয়েছে, যাও ভিতরে গিয়ে শোগে। নলিনী কাঁদিতেছিল। এবার চোখের জল মুছিয়া সে বলিল, তুমি শোবে, চলো। সত্য ঘাড় নাড়িল, বলিল, আমার বড় ঘুম পেয়েছে, আর উঠতে পারবো না। কাঁদিলে সত্যেন্দ্র বিরক্ত হয়। নলিনী চোখের জল মুছিয়াছে, স্বামীর কাছে আর সে কাঁদিবে না। ধীরে ধীরে পায়ের ওপর হাত রাখিয়া নলিনী বলিল, এবার আমাকে ক্ষমা করো, এখানে তোমার বড় কষ্ট হবে, ভিতরে চলো। সত্যেন্দ্র আর ভিতরে যাইবে না প্রতিজ্ঞা করিয়াছে। সে বলিল, কষ্টের কথা এত রাত্রে আর ভেবে কাজ নাই,
তুমি শোওগে, আমিও ঘুমোই। নলিনী সত্যেন্দ্রকে চিনিত। সমস্ত রাত্রি সে আপনার ঘরে বসিয়া কাঁদিয়া কাটাইল। বলি, ও হেমাঙ্গিনী, একবার দেখিয়া গেলে না? রাগারাগির ব্যাপার তুমি বোঝো ভালো, একবার মিটাইয়া দিবে নাকি? পরদিনও সত্যেন্দ্র বাটির ভিতর আসিল না, বা নলিনীর সহিত সাক্ষাৎ করিল না। নলিনীর একখানা পত্র মাতু সত্যেন্দ্রর হাতে দিয়াছিল। সে সেখানা না পড়িয়াই মাতঙ্গিনীর সম্মুখে ছিঁড়িয়া ফেলিয়া দিয়া বলিল, এসব আর এনো না। 4-5 দিন পরে একদিন নলিনীর বড় দাদা শ্রীযুক্ত নরেন্দ্রনাথ পাবনায় আসিয়া পৌঁছিলেন। হঠাৎ দাদাকে দেখিয়া নলিনী অতিশয় সন্তুষ্ট হইল, কিন্তু ততদিন বিস্মিত হইল। দাদা যে! নরেন্দ্রবাবু নলিনীর সহিত সাক্ষাৎ করিয়া হাসিয়া বলিলেন, বাড়ি যাবার জন্য এত ব্যস্ত হয়েছিস কেন বোন? ব্যস্ত? কথাটার অর্থ নলিনী তখনই বুঝিয়া ফেলিল। হাসিয়া সে বলিল, তোমাদের যে অনেক দিন দেখিনি। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।